বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ঢুকছে পানি। বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে দিশেহারা কৃষক। ঝুঁকিতে শত শত হেক্টর জমির ধান। 2 বছর ধরে অচল অবস্থায় তথ্য কমিশন। নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত বললেন তথ্যমন্ত্রী। যোগ্যদের নিয়োগের তাগিদ বিশেষজ্ঞের। গণভোটের প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক তহবিল থেকে 4 কোটি টাকা ব্যয়। অন্তর্বর্তী সরকারের আদেশে ছাড়, আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন, মত বিশ্লেষকের। একই পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেট অবৈধ কারবার চালিয়ে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। নজরদারিতে থাকলেও অধরা চক্রটি মানি লন্ডারিংয়ের মামলা সিআইডির। এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে বহাল থাকবে অবরোধ, জানালেন ট্রাম্প। যুদ্ধে মার্কিন সেনা নিহত হওয়ায় কংগ্রেসের তোপের মুখে হেক্সেট। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 7। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে পানি ঢুকছে হাওরের নিম্নাঞ্চলে। বিভিন্ন এলাকার ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ঝুঁকিতে শত শত হেক্টর জমির ধান। কিশোরগঞ্জের এটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় 4000 হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের 10 উপজেলায় জলবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে 11,000 হেক্টর জমির ফসল। তবে মৌলভীবাজারে জুড়ে নদীর পানি বিপদসীমায় 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরে জলাবদ্ধতায় 3500 হেক্টর জমির কাঁচা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। হাওর অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলিদুর রহমান। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাশেদ আহমেদ খান। শুরুতেই যাচ্ছি মৌলভীবাজারের শাহ আলিদুর রহমানের কাছে। গেল কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মৌলভীবাজারের নদ নদী ও সবকটি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে হাওরের নিম্নাঞ্চল এবং জেলাসহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে গত 24 ঘন্টায় দেশের প্রায় সবকটি মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি অনেকাংশেই কমতে শুরু করেছে। আজ ভোরে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য জানিয়েছে, রেকর্ড করেছে, সেটি হচ্ছে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার মনু রেলওয়ে ব্রিজের কাছে মনু নদী 372 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা শহরের চাঁদনীঘাট এলাকায় 196 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুরি নদী, সীমান্ত নদী জুরি নদী বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুরি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় এই নদ নদীর পানিগুলা ক্রমশ কমতেই শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে উজানির বাড়ি বর্ষণ না হওয়ায় স্বাভাবিক পানি কমতে শুরু করেছে। এদিকে হাওড় অঞ্চলের নিম্নাঞ্চল এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গিয়ে কাঞ্জার হাওর এবং পাশেই রয়েছে বিন্নার হাওর। এই দুটি হাওরের বুরুধান চাষ করেছিল এই এলাকার কৃষকরা। আমি কৃষকের সাথে কথা বলে যে তথ্য জানতে পেরেছি, তারা অনেক কষ্ট করে প্রথম দিকে পানি সংকটের জন্য বুরুদ চাষাবাদ করতে পারেনি। পরবর্তীতে অনেক কষ্টের মাধ্যমে তারা ধার দেনা খরচ করে তারা এখানে বুরু চাষাবাদ করেছিল। কিন্তু সর্বশেষ এই প্রবল বর্ষণ এবং জলাবদ্ধতায় তাদের সেই আশা, সেই গড়ে ওঠানোর স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন শুধু থই পানি। এই কাঞ্জের হাওরের যেদিকে যাবে শুধু পানি আর পানি, থই পানি, প্রায় কুমোর পানি, হাঁটু পানি, কোনো জায়গায় আবার বুক পানি পর্যন্ত। এই পানিগুলা জলবদ্ধতার পানি, বৃষ্টির পানি। এগুলা দেওরাচড়া, হাকালুকা এবং অন্যান্য যেতে হাইলেওয়ার দিকে পড়তে পারছে না, কারণ পানি টানছে না। হাইলেওয়ারের দিকে পানি খুব বেশি থাকায় গিয়ে এই পানিগুলা নিচের দিকে যাচ্ছে না, যার জন্যই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের নদ নদী ও হাওরের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি।
আমি আছি সুনামগঞ্জের খরচার হাওড়ে। এই খরচার হাওড়ের যে মানুষের অর্থাৎ কৃষকের যে দুর্দশা, সেই দুর্দশার চিত্রটা আসলেও খুবই করুণ। কারণ কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারছেন না এবং তারা এতে তাদের চোখের সামনে সোনালি ধান তলিয়ে যাচ্ছে এবং তাদের যে পাকা ধান, অর্থাৎ এখানে প্রায় 50 জন মতো কৃষকের ধানের খোলা আছে, তারা ধান কেটে সংরক্ষণ করেছেন এবং এই খোলা থেকেই তারা ধান শুকিয়ে গোলাজাত করার কথা। আপনারা যদি দেখেন এখানে কাঁচা ধান কেটে কৃষকরা সংরক্ষণ করেছেন, ঠিক এরকম যেভাবে মাইলের পর মাইল জায়গাতে এই কাঁচা ধান কেটে কৃষকরা সংগ্রহ করেছেন এবং এর পাশেই রয়েছে হাওর এবং হাওরের জমিগুলি কিভাবে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু একটু করে জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা এখানে অনেক কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে হাওরের এরকম দুর্যোগ আসলে কখনো আসেনি। এটি শুধু সুনামগঞ্জের খরচার হাওরের চিত্র নয়, সেটা সুনামগঞ্জের প্রায় 23টির মতো হাওর রয়েছে বড় বড়, সমস্ত হাওরে এভাবে জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জলাবদ্ধতার পানি ক্রমশ ক্ষেত ডুবিয়ে, অর্থাৎ ধানকে ডুবিয়ে এখন কৃষকের মারাই খোলায় চলে আসতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি, এই নৌকা দিয়ে আসলে হাওরে কোমর পানিতে নেমে কৃষকরা ধান কেটে নিয়ে আসেন এবং সেই ধান কেটে নিয়ে এসে সেটা এই মারাই খোলায় শুকানোর কথা ছিল, কিন্তু আজকে সেই মারাই খোলাটাও পানিতে তলিয়ে যাচ্ছে। এবং এখানকার যে গ্রামগুলি আছে, এটি গৌরারং ইউনিয়নের মনমতেচর, হুসেনপুর সহ এখানে প্রায় 30টি গ্রামের কয়েক হাজার কৃষকের জমি এখনও কাটার বাকি রয়েছে। তারা জানিয়েছেন যে এইভাবে যদি পানি বাড়তে থাকে, অর্থাৎ এই যে খরচার হাওরের যে পরিমাণ জমি রয়েছে, সেই প্রায় 70 থেকে 80 ভাগ জমির ধান কাটা হলে এখন শুধু উঁচু এলাকার জমির ধান কাটার কথা ছিল, কিন্তু সেই উঁচু এলাকার ধানের জমিগুলি এখন তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা একটা ধান কাটতে পারছেন না, অন্যদিকে শুকাতে পারছেন না, অন্যদিকে এটাকে কোনোভাবে প্রক্রিয়াজাত করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে হাওর থেকে কাঁচা ধান কেটে নিয়ে আসছেন এবং তারা সেই কাঁচা ধান কেটে এভাবে স্তূপ দিয়ে রাখছেন, কিন্তু কোনো অবস্থাতে সেটি শুকানো বা অন্য কোনোভাবে সেটিকে প্রক্রিয়াজাত করে যে গুলায় তুলবেন সেই অবস্থাটুকু নেই। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 2 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এই সুনামগঞ্জের পরিস্থিতি আরও অবনতি হতে পারে। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জের হাওরের খবর জানতে রাশেদ আহমদ খানের কাছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ে বিভিন্ন হাওরের যে নিচু জমি আছে, নিচু জমিগুলা তলিয়ে গেছে এবং আমরা জেনেছি যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় একটি বড় বাঁধ পানিতে ভেঙে, পানির তুরে ভেঙে এখানে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে হবিগঞ্জের বানিয়াচং, লাখাই, আজমিরগঞ্জ সহ যে হাওর এলাকা আছে, এই হাওর এলাকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলা অনেক বাঁধই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি বাঁধ এ পর্যন্ত ভেঙে গেছে। আমরা কথা বলেছিলাম যে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত 2700 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া যে হবিগঞ্জের যে বেশিরভাগ যে নিম্নাঞ্চল আছে, এই নিম্নাঞ্চলগুলা নিম্নাঞ্চলের যে কৃষি জমি আছে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে যে বানিয়াচং এর যে বিভিন্ন হাওর আছে এবং বানিয়াচং বিভিন্ন হাওরের যে এখানে হাওরগুলা আছে, হাওরগুলাতে পানিতে বেশি ক্ষতি হয়েছে এবং জানিয়েছেন যে কৃষকরা যে তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি যদি পুষিয়ে না যায় তাহলে তারা চরম ক্ষতিতে পড়বেন। তো এই ছিল আজকে হাওর অঞ্চলের আমার বৃষ্টিতে পানির সর্বশেষ খবর। যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও হবিগঞ্জে। মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবন উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ব্যাহত হচ্ছে বন্দর থেকে জাহাজের পণ্য খালাস বোঝার কাজ। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহবুব হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। গত 2 দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি এবং বৈরী আবহাওয়া কিন্তু এখানে চলছিল, তবে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, বন্দরে অবস্থানরত বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ রয়েছে, এই জাহাজগুলো কিন্তু পণ্য খালাসের অপেক্ষায় রয়েছিল, কিন্তু যখন থেমে আবার কখনো মাঝারি বৃষ্টির কারণে এখানে খাদ্যবাহী এবং সারবাহী জাহাজের কাজ কিন্তু ওই সময়টায় বৃষ্টির সময় বন্ধ রাখতে হচ্ছে এবং অন্যান্য জাহাজের কাজ কিন্তু কার্যক্রম সেভাবেই রয়েছে।
হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে বন্দরের যেটি অভ্যন্তরীণ এলাকায় কিন্তু কার্যক্রম সেই সমানভাবেই চলছে। তবে এই এলাকায় যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যে বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে সুন্দরবনে কিন্তু জেলেরা মাছ ধরতে যেতে পারেনি। বন্দরেও কিন্তু স্থবিরতা দেখা দিচ্ছে, কারণ এখান থেকে যারা শ্রমিক যারা বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু জাহাজে গিয়ে তারা কিন্তু অলস সময় পার করতে হয়েছিল গত 2 দিন যাবৎ। এমনটাই চলতেছিল মোংলা বন্দর এলাকা এবং সুন্দরবন উপকূলীয় এলাকায়। তবে এখান থেকে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে এছাড়া যে সার এবং খাদ্যবাহী জাহাজ ছাড়া অন্যান্য যে জাহাজের পণ্য খালাস কিন্তু মোটামুটি তারা চালিয়ে গেছে এবং যেটি অভ্যন্তরীণ এলাকায় কিন্তু কার্যক্রম স্বাভাবিকই চলছিল। এবং সুন্দরবন থেকে যেমনটি জানিয়েছে যে সুন্দরবনে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেরা কিন্তু তার জায়গায় থেকেই তারা কিন্তু মাছ ধরছে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৈরী আবহাওয়ার সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম মোংলা বন্দর এলাকায়। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান সরকার প্রধানের। সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে দলীয় সুপারিশে বিভিন্ন কমিশন ও সংস্থায় পদত্যাগ অপসারণ শুরু হয়। এর মধ্যে প্রধান তথ্য কমিশনার সহ এক কমিশনার স্বেচ্ছায় পদত্যাগ, অপর এক কমিশনারকে অপসারণ ও বাতিল হয় এক সচিবের নিয়োগ চুক্তি। এতে শূন্য হয়ে পড়ে তথ্য কমিশন। প্রায় 2 বছর ধরে অচলাবস্থা সরকারি এই সেবা সংস্থার, যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। আর মন্ত্রী বলছেন, নতুন কমিশনের জন্য চূড়ান্ত হয়েছে বাছাই কমিটি। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রশ্নে তৈরি হয়েছে শূন্যতা। এদিকে সরকার বলছে, কমিশন গঠনের প্রাথমিক
বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এরপরই গঠিত হবে কমিশন। বিধিমালা অনুযায়ী আমাদেরকে প্রথমে বাছাই কমিটি করতে হবে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের একজন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের একজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। আর কমিশন গঠনের পেছনে বিলম্বের কারণ হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের কমিশনের উপর অনাস্থাকেও কারণ হিসেবে দেখছেন তিনি। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। তথ্য কমিশন পুনর্গঠনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো তারা চান তার পছন্দের লোক, কিন্তু সেটা হওয়া উচিত না। আইনের অধীনে পরিচালিত হবে, সেখানে কারো পছন্দ অপছন্দে হওয়ার কথা নয়। নতুন তথ্য কমিশন গঠিত হবে এবং সেই কমিশনে বিতর্কিত লোক না থাকে, দলীয় লোক না থাকে। বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। তাই দ্রুত কমিশন পুনর্গঠনের দাবি এখন আরও জোরালো। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে অমানবিক নির্যাতন, মুক্তিপণ দিয়ে দেশে ফিরল মেহেরপুরের 9 যুবক, এখনও নিখোঁজ এক। মানব পাচার আইন সম্পর্কে সচেতনতার তাগিদ। গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণায় ব্যাংকগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক মানুষের জন্য রাখা তহবিল থেকে অন্তত 4 কোটি টাকা ব্যয় হয়েছে। অন্তর্বর্তী সরকারের আদেশের প্রেক্ষিতে গণভোটের প্রচারণায় তহবিল ছাড় দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে সিএসআর তহবিল রাজনৈতিক প্রচারণায় ব্যবহার অশনি সংকেত, অনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026-এর নির্বাচনের আগে বড় ব্যানার টানিয়ে বাংলাদেশ ব্যাংকের চত্বরেই হয় হ্যাঁ ভোটের প্রচারণা। গণভোটের প্রচারণায় আর্থিক সহায়তা নিতে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন কর্তৃক আবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি 2025-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের 1.5 বছর পর 2026-এর জানুয়ারি মাসের 21 তারিখে নিবন্ধিত হয়। 1 মাসেরও কম সময় সংগঠনটি নির্বাচনে গণভোট সফল করতে 3টি প্রকল্পে 12,79,50,000 টাকার আবেদন করে। সে প্রেক্ষিতে 1 কোটি টাকা মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হ্যাঁ ভোটের প্রচারে এবিবি থেকে 2.5 কোটি টাকা নেয় শাসনের জন্য নাগরিক সুজন। 20 লাখ টাকা অনুদান পায় ডিবেট ফর ডেমোক্রেসি। যে পয়েন্টগুলো উল্লেখ ছিল ওই পয়েন্টগুলো যদি একজন ভোটার সেই পয়েন্টগুলো যদি চেয়ে থাকে তবে সে হ্যাঁ ভোট দিবে। আর সে যদি মনে করে না এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই, আমি না ভোট দিব। বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ক্যাম্পেইনে এরকম বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ড আছে, এই সিএসআর ফান্ড থেকে তো ব্যয় করতেই পারে বাংলাদেশ, সেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। তবে প্রশ্ন আসছে, সামাজিক দায়বদ্ধতা খাতের অর্থ রাজনৈতিক বা নির্বাচনের কোনো প্রচারে বরাদ্দ দেয়া যায় কিনা। বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলোর সিএসআর এর অর্থের 30% খরচ করতে হয় শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় 30%, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে 20% এবং বাকি 20% খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচনের প্রচারণায় ব্যাংকগুলোর এই অংশগ্রহণ নিয়ম বহির্ভূত, অনৈতিক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। গণভোটের পক্ষে তো ঠিক না, যে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা, এই যে সিএসআর এর যে নীতিমালা এই অর্থ ব্যবহারে, তো সেটার সম্পূর্ণ লঙ্ঘন এবং এই বিষয়টার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে এই সিএসআর এর অর্থ কিন্তু লুটপাট হবে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তার কারণ যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছে, তো সুতরাং এটা কিন্তু আবার যে অপব্যবহার হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের অন্যান্য আরও অনেক খাত ছিল যেখান থেকে তারা কিন্তু এই অর্থটা ব্যবহার করতে পারত।
এখন কিন্তু তারা কেন করেনি? তার কারণ এখানে অডিট হবে, সরকারি অডিট হলে তখন অবস্থাটা কি দাঁড়াবে? ব্যাংকারদের সংগঠনটির সূত্রে জানা যায় 11 জানুয়ারি বিশেষ সভা ডেকে গণভোটের প্রচারে ব্যাংকগুলোর সভায় গভর্নর ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকারদের সভায় এই উপস্থিতি ছিল বিরল, যেখানে উপায় হিসেবে ব্যাংকগুলোর সিএসআর খাত থেকে হ্যাঁ ভোটের প্রচারে খরচের নির্দেশনা আসে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাবা, 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক মাদক সিন্ডিকেট। অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছে বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিংয়ের মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটির আদ্যোপান্ত। আমিনুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4 তলা বাড়ি। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উঠলা ব্যস্ত 1500 টাকা, 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসছি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লোক আমরা জিদের আগে কথাবার্তা কই না, এ দুটো কষ্টের জামাই যদি করলো, তুই আবার এই আমার লোকে মিললি থাকলে তোর মতন মাইয়া পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায়। হঠাৎ রেশমার ফোন। তিনি জানান এক সময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা ইয়া করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40। আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট টাইলেন না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটা কি কোনো একটা সমাধান নাই। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য
পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও এক বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে, একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সকালের সময় আরও থাকছে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। নৌকা জাল নিয়ে প্রস্তুত জেলেরা। সরকারি সহায়তায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ। ইউরোপের কথা বলে নেওয়া হয় লিবিয়া, সেখানে নির্যাতন করে আদায় করা হয় মুক্তিপণ। অর্থ দিয়ে দেশে ফিরেছে মেহেরপুরের 2 গ্রামের এমন 9 যুবক। এখনও নিখোঁজ একজন। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। আর পুলিশ বলছে, মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। এভাবেই নির্যাতন চলে প্রবাসগামী যুবকদের। সেই ভিডিও পাঠানো হয় তাদের পরিবারের কাছে। এরপর মুক্তিপণ দাবি। কেউ টাকা দিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন জীবন নিয়ে, আবার কেউ নিখোঁজ। দালালদের খপ্পরে পড়ে এভাবেই প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে মেহেরপুরের যুবকরা। সাগর পথে ইউরোপে যেতে 10 থেকে 12 লাখ টাকা জনপ্রতি খরচ করেও মিলছে না স্বপ্নের দেখা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি করে দেয়া হয় এসব যুবকদের। বলিয়ারপুর গ্রামের হুজাইফা আল বাপ্পির সন্ধান মেলেনি এখনো। পরবর্তীতে একই গ্রামের আরো 5 জন আর বারাদি গ্রামের 4 জন ফিরেছেন জীর্ণ শীর্ণ দেহ নিয়ে। বাবা, লিবিয়ায় যারা আসে তারা সহজে ফিরে যেতে পারে না। আপনি বললি কি ছেলে ফেরি পাবেন, অত সহজে ফেরি পাবেন না। এরকম করতে গিয়ে কোথায় কি করলো আমি জানিনি। 8 লাখ টাকা দেওয়ার পরেও সে এসে আমাকে পাঠাইলো না। ঘরের মধ্যে আটকিতে হয়, মারধর করে, খাইতে মার দেয় না। খাওয়া দাওয়া খুব কষ্ট, আবার কাজ মাজ নেই, পুলিশে ধাওয়া থাকা, ভয়ে থাকা। এই সব দালালদের একটা ব্যবস্থা করার দরকার। একের পর এক শেষ হয়ে যাচ্ছে, গ্রাম নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা চাই এদের সুষ্ঠু বিচার। স্থানীয় দালালরা বলছে, ইউরোপে পাঠানোর কথা বলে চুক্তি করা হলেও তারা শুধু লিবিয়ায় লোক পাঠায়। লিবিয়ায় তৈরি করা বাংলা পাড়ায় চলে মাফিয়া কর্মযজ্ঞ। আমার সাথে মনে করেন লিবিয়া পর্যন্ত 4.5 লাখ আপনার চুক্তি, আমি লিবিয়া পর্যন্ত জানি। এইবারে আপনি 1 টাকায় পাইবেন না, 2 টাকায় পাইবেন, ওটা আপনি পাইবেন, ওটা তো আমি করতে পারবো না। কথা বুঝতে পারলাম। তো খবর দিতে পারবো না ভাই, এই পথে এইভাবেই নিয়ে আসে দালালরা, এইভাবেই পাচার করে। ঠিক আছে। আইনজীবীরা বলছেন, মেহেরপুরের সাম্প্রতিক ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও বেশিরভাগ মানুষ জানে না মানব পাচার আইন সম্পর্কে। এই আইনে শাস্তি আছে, মৃত্যুদণ্ড আছে, যেটা হচ্ছে সংঘবদ্ধ চক্র যদি এটা প্রমাণ হয়। যদি কোনো ব্যক্তি করে তা হচ্ছে যাবজ্জীবন, ওইটা হচ্ছে অর্থদণ্ড। কিন্তু সমস্যা হচ্ছে যে এই আইনটার প্রপার ক্যাম্পেইনটা নাই। পুলিশ বলছে, মানব পাচারের সাম্প্রতিক মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এরা লোকাল কিছু দালালদের সাথে যোগাযোগ রাখে এবং যদি কেউ এরকম সহজ সরল মানুষ পায় যারা এই বিষয়ে সচেতন না, তাদেরকেই তারা প্রতারণার মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেওয়ার এই চেষ্টাগুলো করে। মেহেরপুরে এমন প্রতারণার ঘটনা ঘটলে হিসেব নেই সরকারি বিভাগ বা সংস্থার কাছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এদিকে জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। অনেকে নৌকায় তুলে নিচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জাম, কেননা মধ্যরাতেই যেতে হবে নদীতে। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। 2 মাস তো আমরা বইয়া রয়েছি,
মাছ ধরতে পারি নাই। অভিযান শেষ হয়েছে, একটু একটু অনুভূত ভালোই লাগবে। অভিযানের পরে আল্লাহ যদি মাছ টাছ দেয় তাহলে একটু ভালো চলতে পারবো। তবে নিষিদ্ধ নয়, নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। ইলিশকে যদি আমরা 6.5 সেন্টিমিটার জালের ফাঁসের দৈর্ঘ্য মেনটেন করে ইলিশকে আহরণ করি, 30 সেন্টিমিটারের নিচের মাছটা স্কেপ করতে পারে এবং সে তার লাইফ জীবন দশায় একবার অন্তত পক্ষে প্রজননে অংশগ্রহণ করতে পারে। এদিকে ভোলায় জেলেদের সরকারি সহায়তার চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেদের অভিযোগ, তালিকায় থাকা সত্ত্বেও অনেকে পাননি চাল। অভিযান শেষের পর্যায়ে থাকলেও বিতরণ করা হচ্ছে অর্ধেক পরিমাণ। এমনকি জেলে কার্ডের পরিবর্তে চাল বিতরণ করা হচ্ছে ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্ডের মাধ্যমে। অন্যদিকে প্রবাসীর পরিবারও জেলে সহায়তার চাল পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আমার মাস্টার হলি তোর নাম আছে, কয় নাম আছে, আপনার চাল দেওয়া হইব না, আপনি কাট পাইবেন না। কা পুরা নাম দেখো হেরাবাদ। কত মানুষ দাঁত দানা করিয়া ছেলে সন্তান লইয়া বহুত কষ্টে আছে। 2.5 মাস পরে চাল দিছে, দেওয়ার কথা 80 কেজি দিছে 40 কেজি। এতে কি আমাকে সংসার চলবো? এখন 40 কেজি দিতে আছে, আমরা এই 40 কেজি দিনে কি করে চলবো? এ নিয়ে দায়সারা জবাব ইউনিয়ন পরিষদে কর্মরতদের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যাদের কার্ড আছে তারা নিবন্ধিতই জেলে, এবং আমরা কার্ডদারি দিই, আমরা কার্ডদারির বাইরে দিই নেই। আমরা 2 মাসের চাল পেয়েছি, ফেব্রুয়ারি মাসের চাল আজকে বিতরণ করতেছি। আমরা শিডিউল অনুসারে শিডিউলে আজকে এবং কালকে হবে ফেব্রুয়ারি মাসের বিতরণ 40 কেজি করে। বারবার যে অভিযোগটি আসছে সেই অভিযোগটি কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। মৎস্য ডিপার্টমেন্ট থেকে একটি তদন্ত হয়েছে এবং এই তদন্তের যে রিকমেন্ডেশন আছে, এই রিকমেন্ডেশনটা আমরা পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ভোলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছে। এর মধ্যে 90,200 জেলের জন্য মাসে 40 কেজি হারে 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। ওমর ফারুক, সময় সংবাদ। গ্রীষ্মের শুরুতেই তীব্র পানির সংকটে নাকাল খুলনা মহানগরী। 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন ওয়াসার পানির জন্য হাহাকার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনেক এলাকায় বন্ধ পানি সরবরাহ। দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। তবে সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস ওয়াসার। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে এভাবেই পাশের একটি সাবমার্সিবল থেকে পানি নিয়ে বাসার দৈনন্দিন কাজ সারতে হচ্ছে খুলনা মহানগরের টুটপাড়া তালতলা এলাকার জামিলা খাতুনকে। পাশে থাকা ওয়াসার পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এই এলাকায় পানি সরবরাহ বন্ধ। শুধু তালতলা নয়, মহানগরীর 31টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন পানির হাহাকার। কোথাও দিনে একবার অল্প পানি এলেও তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না। যেসব এলাকায় ওয়াসার সংযোগ পৌঁছায়নি সেখানে টিউবওয়েলই ভরসা, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেখান থেকেও পানি উঠছে না। এ কারণে দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। নগরবাসী বলছেন, সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে জানালেও কোনো সুফল মিলছে না। মাঝখানে ধরে পানি আসে না, এ ওয়াসারে নকলে করলে কয় কি আমাকে মেশিন নষ্ট, আমরা কি করবো পানি না আসলে? অনেক পরিবার বাধ্য হয়ে আইন অমান্য করেই সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তুলছে। সিটি কর্পোরেশন বলছে, বিষয়টি বারবার ওয়াসাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের সে পূর্বের কলগুলো সব অকেজ হয়ে পড়েছে। এই জন্য ওয়াসার সাথেই আমাদের এই সমস্যার সমাধানের জন্য বৈঠক করতে হবে, কাজ করতে হবে, এবং সেই উদ্যোগ সিটি কর্পোরেশন নেবে। তবে ওয়াসা কর্তৃপক্ষের দাবি, সংকট নিরসনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য আরও 75টা উৎপাদক টিউবওয়েল নলকূপ স্থাপন করা হবে, যাতে খুলনা শহরের মানুষজনকে হচ্ছে যে স্বাভাবিকভাবে পানি সরবরাহ দেওয়া যায়। মানুষের যে পানির যে চাহিদা, সেই চাহিদাটা যেন পূরণ করতে পারা যায়। এছাড়াও যে অঞ্চলগুলোনে খুলনা ওয়াসার সংযোগগুলো পৌঁছায় নাই, পাইপলাইন নেটওয়ার্ক, এই অঞ্চলগুলোকেও খুলনা ওয়াসার সরবরাহের আওতামুক্ত করার জন্য, আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। 2018 সালে 2,558 কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্পে মধুমতি নদীর পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে ওয়াসা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় দিন দিন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, উপজেলার 97% মানুষ বিভিন্নভাবে জলবায়ু ঝুঁকিতে আছেন। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা। জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব সরাসরি দৃশ্যমান এখানে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিয়মিত লড়াই করে বাঁচতে হয় বাসিন্দাদের।
কয়রায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাবে ৯৭% বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কয়রায় ৮৪.৯% মানুষ লবণাক্ততা এবং ৭৪.৭% ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছেন। পানি আনতে হবে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে। আমরা পুকুরের পানি খাই, আমাকে কলের পানি টক, কলের পানি খেতে পারি না, পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। গত বছর এক চোটে মনে হয় ২০০-২৫০ ঘর এক চোটে নদীতে সব ভেঙে নিয়ে গেল। সাগরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো রকম করে জীবিকা নির্বাহ করছি। গবেষণায় উঠে এসেছে মানুষের জীবন জীবিকা ও জনপদের অবকাঠামোর বিষয়গুলো। বন্যায় ঝুঁকি থাকা সত্ত্বেও ৯৫% মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। পাশাপাশি বড় দুর্যোগে ৮২.৮% মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় ও এক সপ্তাহের মধ্যে ২৫% পরিবার খাদ্য সংকটে পড়েন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার সুপারিশ উঠে এসেছে গবেষণায়। এনজিও কিছু কাজ করতেছে, আবার তার সাথে সাথে যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে তার আসলে সমন্বয় নাই। রিপিটেড যে আসলে জলবায়ু পরিবর্তনের ইফেক্ট, সাইক্লোন, টাইডাল ফ্লাডিং, দেন ড্রাই সিজনে আমরা দেখতে পাচ্ছি হিট ইফেক্ট। এই সিচুয়েশন থেকে মানুষ আসলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আসলে তারা কোপ করা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মিশ্র পদ্ধতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০০ পরিবারের উপর ২ মাসব্যাপী এই গবেষণা করা হয়। শুধু কয়রা নয়, দক্ষিণাঞ্চলের পুরো উপকূল জুড়েই একই চিত্র। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ২০২৭ কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই মাটি দিয়ে তৈরি। ফলে দুর্যোগ বা লবণ পানি ঠেকাতে পারছে না এসব বাঁধ। একই সাথে সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা সংকটকে দিন দিন তীব্র করে তুলছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সুপেয় পানির সংকটে খাল বিলে লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে বাগেরহাট উপকূলের কয়েক লাখ মানুষ। গভীর নলকূপ ও পর্যাপ্ত মিঠা পানির উৎস না থাকায় সংকট বেড়েই চলছে। লবণ পানিতে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে ভুগছে উপকূলবাসী। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2 গ্রামের মাত্র একটি সুপেয় মিঠা পানির উৎস বৌমার পুকুর। পাশে রয়েছে সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি পরিশোধনাগার। এখান থেকেই প্রায় 1000 পরিবার সুপেয় পানির চাহিদা মেটাতো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে 6 মাস ধরে বন্ধ পানি পরিশোধনাগার। তাই বাধ্য হয়ে শুষ্ক মৌসুমে পুকুর, নদী ও খালের লবণাক্ত পানি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বড়াইখালী ও চরগ্রামের নারীরা। একই চিত্র উপকূলের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও বাগেরহাট সদরসহ 5 উপজেলার মানুষের। কষ্ট লাঘবে সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলবাসী। পানির থেকে অনেক গন্ধ, আমরা এই পানি খাওয়ার পরে আমাকে বাথরুম হয়, বমি হয়, এই জন্য আমাকে হসপিটালে যাওয়া লাগে। এই জন্য আমরা পানির সংগ্রহের জন্য অনেক কষ্ট করছি। এই 2 গ্রামে পানির অত্যাধিক পরিমাণের ভোগান্তি। আমরা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করি। পানিটা সংকটের কারণে সংগ্রহ করা লাগতেছে বিভিন্ন নানা জায়গায় ডুবাত বলতে গেলে, এখানে যেখানে নিরাপদ না ওই পানিটা। একটা পুকুরে পরে কত মানুষ এর পরে চলতে পারে, কিন্তু পুকুরে তো পানি শুকিয়ে গেছে। এখন পুকুরে পানিতে গন্ধ আসে। আমরা পানি নিয়ে অনেক ভোগান্তি। এখানে একটা পিএফ ছিল, পিএফটা অনেক দিনে হইতে নষ্ট হয়ে গেছে। গ্রামের মাঝে যে পুকুরটা বৌমা পুকুর নামে যেটা পরিচিত, এই পুকুরটাকে একটু সংরক্ষণ করে ফিল্টারটাকে ভালো করে দিয়ে আমাদের একটু পানির ব্যবস্থা করে। সুপেয় পানির অভাবে উপকূলের বাসিন্দারা প্রতিনিয়ত ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পায়খানার পরে হাত পরিষ্কার রাখবে এবং খাবারটা ধুয়ে খাবে এবং তরল খাবার বেশি পরিমাণে খাবে। তো এইগুলি করলে পরে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে। লবণাক্ত এলাকার মানুষের জন্য কমিউনিটি ভিত্তিক সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের মন্ত্রণালয়কে অবহিত করেছে এই পুকুরগুলো পুনঃখনন করে এবং নতুন পুকুর খনন করে এই বিরাট জনগোষ্ঠীকে সুপেয় পানির সুবিধার আওতায় কিভাবে আনা যায় সে বিষয়ে আমরা তালিকাগুলো আমরা প্রেরণ করেছি। জেলার উপকূলীয় 5 উপজেলার 3 লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। গত 3 মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 3600 মানুষ। সময় সংবাদ, বাগেরহাট।
পশ্চিমবঙ্গের ভোট মিটতেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি। কিছু সংস্থা অবশ্য তৃণমূলকে এগিয়ে রেখেছে। এদিকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যটিতে ভোট পড়েছে প্রায় 90%। বুধবার ছিল রাজ্যটির 7 জেলার 124 আসনের ভোট। প্রায় 3,21,00,000 ভোটার 1,448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন এদিন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার ভোটেও লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের 7 জেলার ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে ভোট থেকেই ছিল দীর্ঘ লাইন। আর কমিশনের বিশেষ ব্যবস্থায় ভোট দিতে দেখা গিয়েছে প্রবীণ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভোটারদেরও। দিনভর উৎসবের আবহে ভোট দিয়েছেন ভোটাররা। তবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে ভোটের অশান্তির ছবি প্রথম ধরা পড়ে হুগলির খানাকুলে। সেখানে আইএসএফ তৃণমূল সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এছাড়াও কোথাও কোথাও ভোট গ্রহণে দেরি হওয়া কিংবা ইভিএমে ভোট দেরি হওয়ার মতো অভিযোগও এসেছে। তবে দুপুরে সংবাদ মাধ্যমের নজর ঘুরিয়ে দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কালীঘাট রোডের একটি বুথ পরিদর্শন করার সময় তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এতেই উত্তেজিত হয়ে বহিরাগত বলে তাদের ধরতে দৌড় শুরু করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় শত শত তৃণমূল সমর্থক জড়ো হতে দেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃদু লাঠিচার্জ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। নির্বাচন কমিশন ভোটে সহিংসতা রুখতে প্রায় 2 লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এছাড়াও সাজোয়া বহর নিয়ে রাস্তায় নামে বিশেষ নিরাপত্তা বাহিনী। সার্বক্ষণিক নজরদারিতে বিশেষ গাড়িতে লাগানো হয় সিসিটিভি ক্যামেরাও। বিকেলে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউটে ভোট দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। এছাড়াও এদিন দিনভর আলোচনায় ছিলেন তারকা ভোটাররাও। দুপুরে ভোট দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। ভোট দিতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকেও। এদিকে ভোট মিটতেই ভারতের বিভিন্ন সমীক্ষা পরিচালনাকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষায় বিজেপি 150 থেকে 160 আসনে জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে। আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে। তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্ক প্রজাপোলের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলার 152 আসনে ভোট হয়। এদিন রাজ্যের বাকি 7 জেলায় 142 আসনের ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না হলে নৌ অবরোধ বহাল থাকবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আইআরজিসি জানিয়েছে যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসের শুনানিতে তোপের মুখে পড়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। যদিও হেগসেথ দাবি করেন সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নজরদারি আর মার্কিন নৌ অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। অবরোধের মাঝে গত 20 এপ্রিল ইরানি কন্টেইনারবাহী জাহাজ তোসকা আটক করে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের খবর, জাহাজটির 6 নাবিককে মুক্ত করেছে মার্কিন সেনারা। আটক বাকি ক্রুদের মুক্ত করতে ইরানি কর্তৃপক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের গণমাধ্যমের দাবি, গত 3 দিনে অর্ধশতাধিক ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙেছে। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে তারা জানায় এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ ছিল। যদিও এ বিষয়ে মুখ খোলেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড।
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি হুঁশিয়ারির পাশাপাশি তেহরানকে দ্রুত বাস্তব পরিস্থিতি বুঝে বুদ্ধিমান হওয়ার পরামর্শ দেন। ট্রাম্প বলেন, বোমাবর্ষণের চেয়ে অবরোধ অনেক বেশি কার্যকর। ইরানের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। We're not going to let Iran have a nuclear weapon. And we've knocked out their Navy, we've knocked out their Air Force, and they have some missiles, a small percentage. They have a small percentage of missile-making facilities. We knocked out about 80% of them. The rest could come very quickly if we don't make a deal. মার্কিন হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করছে। আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের সম্পূর্ণ নতুন সামরিক কৌশল ও নজিরবিহীন প্রতিরোধ মোকাবিলা করতে হবে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো কংগ্রেসের শুনানিতে অংশ নেন সমরমন্ত্রী পিট হেগসেথ। এ সময় ডেমোক্রেট আইন প্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান তিনি। এক ডেমোক্রেট সদস্য এই যুদ্ধকে কৌশলগত ভুল এবং চোরাবালি হিসেবে বর্ণনা করেন। যুদ্ধে মার্কিন সেনা নিহতের ঘটনায় সমরমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। শুনানিতে এক আইন প্রণেতা অভিযোগ করেন, কুয়েতের ঘাঁটিটি ইরানের লক্ষ্যবস্তু তালিকায় থাকার পরও মার্কিন সেনাদের সেখানে পাঠিয়ে ঝুঁকি বাড়ানো হয়েছে। তবে হেগসেথ এই অভিযোগ অস্বীকার করে বলেন, সেনাদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জেই হার্স্ট কংগ্রেসকে জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী প্রায় $25 বিলিয়ন ব্যয় করেছে। এই যুদ্ধে 13 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। বিপুল এই খরচের বড় একটি অংশ গেছে অস্ত্রশস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের পেছনে, যা এখন মার্কিন রাজনীতিতে একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘাতিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে তাই এখন কাজ করা উচিত বিসিবির। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক, আশাবাদী দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অবদান কি, এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবারই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। এক সময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার। যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে, তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন ইইউ টি20 বেলজিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 1টায়। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে একেবারেই ছন্দে নেই টাইগার্সরা। ওয়ানডেতে 2 ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর একই অবস্থা টি20তেও। ব্যাটিংয়ে টপ অর্ডার থেকে রান আসছে না নিয়মিত। মিডল অর্ডারে সোভানা মুস্তারি চেষ্টা করে যাচ্ছেন একা, কিন্তু সঙ্গীর অভাবে কাজে আসছে না কিছুই। বোলিংয়েও ছন্দে নেই মারুফা নাহিদারা। লঙ্কান টপ অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তার সবকটি ম্যাচেই। দ্বিতীয় টি20র আগে প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি জ্যোতি বাহিনী। ছন্দে ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ঢুকছে পানি, বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে দিশেহারা কৃষক, ঝুঁকিতে শত শত হেক্টর জমির ধান। 2 বছর ধরে অচল অবস্থায় তথ্য কমিশন, নিষ্পত্তির অপেক্ষায় শত শত অভিযোগ। কমিশন গঠনে বাছাই কমিটি চূড়ান্ত বললেন তথ্যমন্ত্রী, যোগ্যদের নিয়োগের তাগিদ বিশেষজ্ঞের। এবং গণভোটের প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য, প্রান্তিক তহবিল থেকে 4 কোটি টাকা ব্যয়, অন্তর্বর্তী সরকারের আদেশে ছাড়, আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন মত বিশ্লেষকের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।